শুভ অপরাহ্ন সবাইকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই CRI আয়োজিত লেটস টক উইথ শেখ হাসিনা অনুষ্ঠানে। লেটস টক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের প্রজন্ম, এই প্রজন্ম তরুণ তরুণীরা নীতি নির্ধারকদের সাথে সরাসরি মত বিনিময় করতে পারেন। আজকে আমাদের প্যানেলিস্ট হিসাবে এসেছেন আমাদের সবার প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো অনেক মিটিং করেন প্রতিদিন, সারাদিন কত রকমের মানুষের সাথে কত রকমের মত বিনিময় হয়। আজকের আবহাওয়াটা একটু আলাদা। এখানে পুরো বাংলাদেশ থেকে তরুণ তরুণীরা এসছেন, শিক্ষার্থীরা এসছেন, কেউ বক্সার, কেউ ইনফ্লুয়েন্সার, কেউ ফুটবল খেলে। আপনার কেমন লাগছে আজকে এখানে এসে? অনেক ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। আমি এটুকু বলবো, আসলে আমার নাতি নাতনিরা সব বিদেশে বা বাবা মার সাথে থাকে, আমি তাদের পাই না, তো আমি এক ঝাঁক নাতি নাতনি পেলাম। সেটা আমাকে খুব ভালো লাগছে। আমরা বেশ কদিন ধরে শুনছি স্মার্ট বাংলাদেশের কথা, ডিজিটাল বাংলাদেশ, এখন স্মার্ট বাংলাদেশ। আপনার ভাষায় একটু বলবেন স্মার্ট বাংলাদেশ মানে কি? আপনার স্বপ্নটা কি স্মার্ট বাংলাদেশ নিয়ে? আমরা তো আসলে কম্পিউটার শিক্ষাটা 96 সালে এসেই তো আমি জোর দিচ্ছিলাম যে সবাই জন্য আমাদের ছেলেমেয়েরা প্রযুক্তি শিক্ষা নেয়, এবং আমি দেখলাম যে তখন বিজ্ঞানের দিকে খুব বেশি একটা আগ্রহ ছিল না। আমরা কিন্তু সেই লক্ষ্যটা পূরণ করে ফেলেছি। এখন কিন্তু আমাদের সারা বাংলাদেশেই আমরা প্রায় ব্রডব্যান্ড কানেকশন আমরা দিচ্ছি, স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, তাছাড়া ওয়াইফাই কানেকশন তখন পুরো বাংলাদেশে আমরা 4G ব্যবহার করছি, আর ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য 5Gর দিকেও যাচ্ছি, ইত্যাদি এভাবে করে ফেলছি। তাহলে পরবর্তী পদক্ষেপটা কী হবে? সেখানেও আমার ছেলে আমাকে বুদ্ধি দিল যে আমরা স্মার্ট বাংলাদেশ করব। স্মার্ট বাংলাদেশের কনসেপ্ট হচ্ছে যে আমাদের যারা ছেলে মেয়ে যারা আছে এই ক্ষেত্রে যারা নিজেদের দক্ষতা অর্জন করবে তাদেরকে একটা মানে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে এবং প্রযুক্তি বিজ্ঞানে তারা অত্যন্ত দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি সরকারকেও স্মার্ট সরকার করতে হবে। কারণ আমার অভিজ্ঞতা হলো, আমি যখন প্রথমবার আসলাম দেখলাম একটা মানে কম্পিউটার ডেস্কটপ সাজানো আছে, কিন্তু ওটা কেউ ছুঁয়ে দেখে না, সাজিয়ে রাখাই হতো কিন্তু কেউ ব্যবহার করে না। তো এখন তো আর সেটা না, এখন তো সরকারের হাতে হাতে। আর মোবাইল ফোন, আমাদের সমস্ত ফোনই ছিল অ্যানালগ, আমি সব ডিজিটাল করে দিলাম। পাশাপাশি মোবাইল ফোনটা একটা মাত্র কোম্পানির ছিল, শুধু ঢাকা চট্টগ্রামে ব্যবহার করা যেত। একটা ফোন 1,30,000 টাকা দাম, এবং ওটা ফোন করলে 10 টাকা পার মিনিট, করলেও 10 টাকা, ধরলেও 10 টাকা। আমি এটা টাটা করে বলতাম। যাক, আমি যখন সরকারে আসলাম আমি সিদ্ধান্ত নিলাম যে এটাকে আমি উন্মুক্ত করে দেবো, প্রাইভেট সেক্টরগুলি সবই উন্মুক্ত করে দেবো। তখন আমরা বিভিন্ন কোম্পানিকে দিয়ে দিলাম। এখন মোবাইল ফোন সকলের হাতে হাতে পৌঁছে গেল, আর সেই সাথে কম্পিউটার ব্যবহারটা স্কুল থেকে আমরা শুরু করে দিলাম। ভ্যানে করে বিভিন্ন জায়গায় জায়গায় যে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার সেই ব্যবস্থা করলাম। সেইভাবে আমরা চাচ্ছি যে আমাদের গভর্নমেন্টের সমস্ত কাজগুলি আমরা এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করে করব। সেটাই ছিল আমাদের লক্ষ্য, যাতে স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সরকার এবং আমাদের ইকোনমি মানে খালি অর্থনৈতিক বিষয় না, এর সাথে কিন্তু আমাদের সার্বিক অর্থনৈতিক যে কার্যক্রম, সেখানে আমাদের শিক্ষা হোক, আমাদের কৃষি হোক, মৎস্য বা অন্য যা কিছু আমাদের যার সঙ্গে অর্থনীতির সাথে জড়িত, সেটাই হচ্ছে ইকোনমিটা বলতে বোঝায়। তো আমাদের ইকোনমিটাও হবে স্মার্ট ইকোনমি, অর্থাৎ আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমাদের রাষ্ট্রীয় কাজগুলি চালাবো। এই যে গভর্নমেন্টের কাজগুলি, সেটাও যে ডিজিটালাইজড হবে এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হবে, আমাদের কর্মঘণ্টা বাঁচবে, যোগাযোগ যাতায়াতের জন্য সমস্যা হবে না, সেই জন্য সেটা আমরা করে দিলাম। সেই সাথে সাথে আমাদের সোসাইটি, কারণ গোটা সোসাইটিকেই আমি চাই যে সবাই এই ডিজিটাল ডিভাইসটা ব্যবহার করুক। এখন তো পেনশন থেকে শুরু করে সমস্ত বিল দেওয়া থেকে শুরু করে সব কাজই কিন্তু এখন সবাই অনলাইনে করতে পারে। এমনকি আমি যে প্রথমবার সরকারে এসে সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুরু করেছিলাম
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ভাতা দিতাম, এখন তো সব আমরা সরাসরি দিয়ে দিই, একদম মানে অনলাইনে তাদের কাছে চলে যায়, মানুষের কাছে যায়। আর এখন গ্রামে গঞ্জে আমি যখন এবার গেছি, আমাদের একদম অজপাড়াগা, যেখানে একসময় কিছু ছিল না, বা কচুরি পানা ঢিপির উপরে দাঁড়িয়ে অথবা নৌকোর উপরে দাঁড়িয়ে আমাকে বক্তৃতা দিতে হয়েছিল। আমি রাস্তা করেছি, এখন গত আসার সময় দেখি সকলের হাতে মোবাইল ফোন, ফোনটা ধরেই রেখে দিয়েছে, ছবি নিচ্ছে। এখন দেখি একেবারে গ্রামে বসে ফ্রিল্যান্সিং করে আমাদের প্রায় 6,80,000, 6 লক্ষের উপর আমাদের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করেই অর্থ উপার্জন করে। কিছু সমস্যা হতো, যেমন কিছু টাকা পেলে আমাদের একসময় ছিল ব্যাংকে সমস্যা হতো যে হ্যাঁ আপনি এত টাকা কোথায় পেলেন, কে দিল, কেন দিল। তা আমার কাছে আবার খবর আসে, কারণ আমার মোবাইল ফোন যখন মেসেজ আসে, আমি সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডাকলাম, বললাম যে ছেলেমেয়েরা কামাই করে টাকা নিয়ে আসছে ফরেন কারেন্সি, এত প্রশ্ন জিজ্ঞেস করার দরকারটা কি? যদি কোনো অ্যাবনর্মাল অ্যামাউন্ট হয়, যেটা হয়তো সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে জড়িত, সেটা আপনারা ধরবেন। এই 200, 500, 1000, 10,000, 20,000 ডলার আনবে, সেটার জন্য এত প্রশ্ন তো দরকার নেই, তাদেরকে এটা সহজ করে দিতে হবে। আমি এটা সহজ করে দিলাম বলে একদম সহজ, এখন আর কোনো সমস্যা হয় না। আমার মনে হয় কারো, জানি না, এখানে হয়তো নিশ্চয়ই অনেকে আছে ফ্রিল্যান্সিং করে, হয় কারো কোনো সমস্যা হবে না। আরেকটা সমস্যা দেখলাম, সেটা হলো যারা ফ্রিল্যান্সার তারা কোনো কাজ করতে গেলে, যেমন বিয়ের বাজারে, নিশ্চয়ই শ্বশুরবাড়ি কিছুতেই মানবে না যে ছেলে তো কামাই করে না, তো যখন বলে ফ্রিল্যান্সার, ওটা আবার কি, ফ্রি আবার কি, সে তো ফ্রি কাজ করে, তাকে আবার আমি কেন করবো? তারপর আবার কেউ ছেলে মেয়ে নিয়ে একদম আমার কাছে একটা খবর আসলো যে আমাকে মেসেজ পাঠালো যে আপা আমার বাচ্চাদের ভর্তি করতে গেছে, আমার বাচ্চাকে ভর্তি করবে না, বলে আপনার তো কোনো কামাই নাই। আমি বলি ফ্রিল্যান্সার, ও বলে না আপনার এটা কোনো ইনকাম না। মহা মুশকিল। আমি আবার জয়কে ধরলাম যে তোমাদের একটা কিছু করতে হবে, এদের সার্টিফিকেট দেওয়া, রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা এবং তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া, এবং তোমরা রেডি করো, আমি নিজে দেবো। এবং আমি নিজে বক্তৃতা বলতে শুরু করলাম এটাকে আরও জনপ্রিয় করার জন্য, যে না এটাও একটা ইনকামের সুযোগ। তবে কোভিড-19 অতিমারির সময় যত খারাপ দিকে হোক, এই একটা দিকে খুব ভালো একটা সুযোগ সৃষ্টি হলো, যে মানে এই আমি বলবো ডোরটা ওপেন হয়ে গেল সকলের জন্য। তখন এই ডিজিটালি সব, এবং আমিও তো ওখানে বসে বসে সারাদিন যত মিটিং, আমার ক্যাবিনেট মিটিং, টেকনিক্যাল মিটিং, অন্যান্য সব মিটিং আমি ভার্চুয়ালি করতাম। আমি তো বোধহয় 1600-র উপরে আমি ভার্চুয়াল মিটিং করেছি ওই 2 বছরের মধ্যে। 41-এর বাংলাদেশ যেটা হবে, সে তো আমাদের এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়েই এই মানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে, এবং নতুন যত প্রযুক্তি আসবে আমাদের ছেলেমেয়েরা শিখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই যে আজকে আমার এই নাতিপুতিরা সব ভবিষ্যতে 41-এর কর্ণধার হবে। আমরা এরপরে চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। আমাদের প্রথম পর্বের বিষয়াবলী থাকছে জাতীয় ও আন্তর্জাতিক। আসসালামু আলাইকুম, আমি মনীষা। আমি বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে এসেছি। আমি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী নিয়ে কাজ করছি। আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে, আপনি আমাদের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে দেখানো শোনার বাংলাদেশকে মিশন 2041-এর মাধ্যমে আপনি স্মার্ট বাংলাদেশে আমাদেরকে একত্রিত করে নিয়ে যাচ্ছেন। আমার প্রশ্নটা আপনার কাছে হচ্ছে যে 2041 সালে আমাদের জায়গাটা কোথায় হবে এবং আপনার প্রত্যাশা আমাদের কাছে কি? আমি এখানে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি, যে জন্য এখানে নারী পুরুষ ট্রান্সজেন্ডার যারাই হোক সকলেই আমাদের সন্তান। প্রত্যেকটা পরিবার তাদেরকে গ্রহণ করবে এবং আমি চাই তারাও একটা নিজের অধিকার নিয়ে সমাজে দাঁড়াবে এবং সেইভাবে কাজ করবে, এবং সেই অবস্থাটাই আমরা সৃষ্টি করেছি, সেভাবে আমি স্বীকৃতি দিয়েছি। আজকে সেটা পার্বত্য চট্টগ্রামই হোক বা সেই পঞ্চগড় হোক অথবা একেবারে দক্ষিণের সুন্দরবন এলাকা হোক, সব জায়গার ছেলে মেয়ে মানুষ সমানভাবে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং কাজ করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের জীবনকে উন্নত করবে, সেটা আমরা নিশ্চয়তা দিতে চাই। কাজে আমার এটাই আকাঙ্ক্ষা যে সকলে যার যার মেধা শক্তি মননকে ব্যবহার করে দেশকে ভালোবেসে দেশের জন্য কি কতটুকু দিতে পারবে সেই চিন্তাটা সবার মাথায় থাকতে হবে। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাশরিফ খান।
একজন স্বেচ্ছাসেবী এবং সঙ্গীত শিল্পী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ড, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার জিডিপির একটা বড় অংশ চলে আসে ট্যুরিজম সেক্টর থেকে। সেই জায়গা থেকে সরকারের কোনো বড় পরিকল্পনা রয়েছে কিনা, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে কিনা ট্যুরিজম সেক্টর নিয়ে, এবং বাংলাদেশের ট্যুরিজম সেক্টর নিয়ে আপনার ভবিষ্যৎ যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেই সম্পর্কে জানতে চাই। আমাদের যে সম্পদ আছে, আমাদের যে নদী, খাল, বিল, আমাদের মানে চা বাগান থেকে শুরু করে আমাদের সমুদ্র সৈকত, এবং কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘ একটা সমুদ্র সৈকত, এবং যেটা হচ্ছে স্যান্ডি বিচ, বালুকামা। পৃথিবীর বহু দেশে বহু বিচ আছে নুড়ি পাথর, আর মালদ্বীপ বা ওগুলি তো সেই ঝিনুকের চূড়া দিয়ে তো করা, ওটা ঠিক বালু না, কিন্তু আমাদেরটা কিন্তু এই বালুকাময় দীর্ঘ সমুদ্র সৈকত। এটাকে ডেভেলপ করার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। কক্সবাজারটা নিয়ে আমার ইচ্ছা আছে যে আমাদের বিদেশি ট্যুরিজম যদি আমি আনতে চাই, তাহলে আমাদের কিন্তু আলাদা ব্যবস্থা করা, এবং সেটা আমার একটা প্ল্যান আছে যে আমি কোনো বাইরের থেকে কোনো দেশকে আমরা একটা অংশ দেব, তারা ওখানে ইনভেস্টমেন্ট করবে, পাশাপাশি সেটা শুধুমাত্র বিদেশের জন্য, বিদেশি পর্যটকদের জন্য সেটা উন্মুক্ত থাকবে। তাহলে কিন্তু বিদেশি পর্যটকরা আমাদের দেশে আসবে। এখনও আসে, কিন্তু তারা ওই সুযোগটা পায় না। আরেকটা বিষয় হচ্ছে, নেপালের সাথে আমার আলোচনা হয়েছে, নেপালের সাথে কথা বলেছি, কারণ নেপালে অনেক লোক যায় স্কি করতে। তা আমরা একটা যৌথভাবে কিভাবে ট্যুরিজমটা উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা, যেখানে পাহাড়ে থাকবে, বরফে থাকবে, স্কি করবে, তারপরে আমাদের সুন্দর আবহাওয়া, মানে কক্সবাজার একটু ওয়ার্ম হবে ভালোভাবে করে, সেইভাবে একটা আলোচনা চলছে। এমনকি মালদ্বীপ বা ওদের সাথেও আমরা কিছু নৌ ভ্রমণের ব্যবস্থা সেটাও আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে একটা ডেক আমি তৈরি করিয়েছি ইউনানি সি বিচে, কক্সবাজারেও কয়েকটি ডেক আমাদের করে দিতে হবে। আমরা করে যাচ্ছি, তবে আমাদের আরও পরিকল্পিতভাবে করা হবে। আর তোমরাও চিন্তা করো, তোমাদের মতো ইয়াং জেনারেশন, তোমরা ধারণা দাও, তোমরা করবা, আমি সেটাই চাই। আমি শাহরিয়ার বাবলা, একজন আইসিটি উদ্যোক্তা, চকবোর্ড কমিউনিকেশন লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা এবং টিম লিড। আমরা ক্রিয়েটিভ কমিউনিকেশন নিয়ে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা আন্তর্জাতিক বিষয় নিয়ে আমার প্রশ্ন, যে আমরা প্রায়শই দেখি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বিশেষ করে মানবাধিকার ইস্যু কিংবা অভ্যন্তরীণ গণতন্ত্র বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মাঝে মধ্যেই উদ্বেগ প্রকাশ করে, কিন্তু এই মানবতার প্রশ্নে বা মানবাধিকার ইস্যুতেই, প্যালেস্টাইনের ইস্যুতে তারা আবার নিশ্চুপ, উল্টো আবার ইসরায়েলের প্রতিও তাদের যে পক্ষপাত সেটা বেশ সুস্পষ্ট। তো এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডাবল স্ট্যান্ডার্ডটাকে আপনি কিভাবে দেখেন, এবং একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হস্তক্ষেপ বা তাদের যে নজরদারি, সেটাকে ঠিক আপনি কিভাবে আসলে দেখেন? আমাদের সম্পদ একমাত্র গ্যাস। তো আমি যখন 96 সালে সরকারে আসি, ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়ে অনেকগুলি কোম্পানি আসে, সেখানে আমেরিকান কোম্পানিও এখানে গ্যাস উত্তোলন করে। তখন একটা প্রস্তাব আসলো যে এই গ্যাসটা বিক্রি করে দিতে হবে। আমি আপত্তি করলাম, এবং সেই আপত্তি করার খেসারও তো আমাকে দিতে হয়েছিল। 2001-এর নির্বাচনে আমাকে আসতে দেওয়া হয়নি, অনেক চক্রান্ত আমার দেশের ভিতরে আর বাইরের জন্য এক হয়ে গেল। তো এরকম কিছু কিছু জিনিস আছে, এরা সবসময় হস্তক্ষেপ করতে চায়। আজকে মানবাধিকারের কথা নিয়ে তারা প্রশ্ন তোলে, শ্রমিকদের অধিকার নিয়ে কথা তোলে। দুর্ভাগ্যের বিষয়টা হলো নিজের দেশের দিকে তাকায় না। জাতিসংঘে আমি যখন বক্তব্য দিলাম, সেখানে কিন্তু আমি এই প্যালেস্টাইনের উপর যে আক্রমণ, সেই কথাটা আমি তুলে ধরেছি। ইউতে আমি যখন গেলাম, সেখানে কিন্তু আমি খুব শক্তভাবে এই প্রশ্নটা তুলেছিলাম যে সেখানে প্যালেস্টাইনে এইভাবে শিশুদের মারা হচ্ছে, নারীদের মারা হচ্ছে, এইভাবে এখন কেন সবাই চুপ? এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো সিকিউরিটি কাউন্সিলে দুইবার যুদ্ধ বন্ধের জন্য যে প্রস্তাব আসলো, আমেরিকা সেটাই ভেটো দিল। আমেরিকা আমাদের দেশে মানবাধিকার খুঁজে পায়, আর ওদের দেশে স্কুলে যে ছাত্রছাত্রীদের গুলি করে মারে, রেস্টুরেন্টে গুলি করে মারে, বিভিন্ন মানে ওদের মানুষের জীবনের কোনো নিশ্চয়তা তো নাই, কিন্তু তারা অন্য জায়গায় এসে খবরদারি করে। এই মোরলিপানাটা তাদের যে কে করতে দিল আমি সেটা জানি না। এবং আমি বোধহয় পৃথিবীতে সবার আগেই এই বিষয়টা আন্তর্জাতিক মহলে তুলেও ধরেছি, প্রতিবাদও করেছি। এবং আমাদের দেশে আমাদের শ্রম অধিকার নিয়ে কথা বলে, আমাদের কোনো কিছু হলেই তারা আমাদেরকে সবক দিতে আসে, কিন্তু নিজেদের দিকে তাকায় না।
তাদের ওখানে কোনো শ্রমিক যদি একটা স্ট্রাইক করে সবগুলিকে চাকরি থেকে বের করে দেয়, তাদের কিন্তু কোনো কিছু আসে যায় না। কিন্তু অন্য দেশের বিষয় নাক গলায়। সব ইরানের যখন পতন হয় তিনি একটা কথা বলেছিলেন, আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগবে না। শত শত হাজার হাজার যুবক এই ইউক্রেনে তারা জীবন দিয়েছে, রিফিউজি হয়েছে কত মানুষ, ঘর ছাড়া বাড়ি ছাড়া, শিশুরা লেখাপড়া নাই, কিছু নেই, খাবার পাচ্ছে না, এই অবস্থা। এখন কিন্তু তারা বলছে তাদের টাকা নেই, কিছু দিতে পারবে না, করতে পারবে না। তাহলে যুদ্ধটা বাঁধালো কেন? এই উস্কানিটা তারা দিল কেন? আর এখন সেখানে হ্যাঁ রাশিয়া তাদেরকে আক্রমণ করেছে, এই আক্রমণ আমরা কখনো সমর্থন করিনি। আমরা কিন্তু জাতিসংঘে বা আন্তর্জাতিক পর্যায়ে সবসময় খুব হিসেব করে পা ফেলি, কারণ আমাদের পররাষ্ট্র যে নীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটা কিন্তু আমরা মেনে চলছি। কিন্তু ইউক্রেনে তাদের এক স্ট্যান্ড, আর প্যালেস্টাইনের ব্যাপারে এই যে শিশুদের হাসপাতালে বোম মারা, নারী এবং সাধারণ মানুষের উপরে এভাবে বোম ফেলে ফেলে হত্যা করা, আর সেটা তারা থামাবে না, উল্টো আরও ইসরায়েলকে তারা টাকা দিচ্ছে অস্ত্র কেনার জন্য, অস্ত্র বিক্রি করছে, তাদেরকে এভাবে কথা বলছে। আসলে এদের মানবাধিকারের ডেফিনিশনটা কি সেটাই এখন আমরা বুঝলাম না, পৃথিবী বোধহয় বুঝতে পারেনি। এটা হলো বাস্তবতা। তবে আমি ধন্যবাদ জানাই সাধারণ জনগণ, সে সারা বিশ্বে কিন্তু এখন সকলেই এ ব্যাপারে যথেষ্ট সচেতন, সজাগ, এবং তারা কিন্তু এই কথাটা বলে। এমনকি আমি ওআইসির যে মিটিংয়ে গেলাম, বা সৌদি আরবে যে মেয়েদের অধিকার নিয়ে খুব চমৎকার একটা অনুষ্ঠান হলো, যে ইসলামে নারীর অবস্থান, নারীর অধিকার, ওখানেও আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি প্যালেস্টাইনের পক্ষে কথা বলে এসেছি। এবং আমাদের আমি প্রথমে কিছু শুকনো খাবার, ওষুধপত্র, বাচ্চা এবং নারীদের জন্য কিছু রিলিফও আমি পাঠিয়েছিলাম, তখন ওখানে ঢোকাই যেত না। তো এখন অবশ্য অনেকে দিচ্ছে। কাজে এটা আমার মনে হয় এই প্রশ্নটা আমারও, যে ওরা আমাদের এখানে এসে বড় লম্বা কথা বলবে, আর নিজের দেশের মানুষ যে মেরে ফেলে আর প্যালেস্টাইনে এইভাবে আক্রমণ করে মারবে, এটা কখনো সহ্য করা যায় না। হ্যাঁ, আমি জানি যে একবার 2001 এই গ্যাস না দিয়ে যে ঝামেলা করেছিল, অবশ্য আর পারবে না, কারণ জনগণ তখন অতটা সচেতন ছিল না, এখন জনগণ অনেকটা সচেতন। তারপরেও আমি যেমন তেমনভাবে ক্ষমতায় যাওয়া বা কারোর সঙ্গে আমার দেশের স্বার্থ বেঁচে বা মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে, ওই চিন্তা আমি কখনো করি না। ওরা তো লেগে গেছে আমার বিরুদ্ধে সারাক্ষণ, তাতে কিছু আসা যায় না। জনগণের শক্তি হলো বড় শক্তি। সামনে ইলেকশন, বেশি দিন বাকি নেই। এরা সারাক্ষণই মানে একটা না একটা কথা বলে। যখন এই যে আগুনে মানুষ পোড়ায়, আমার দেশে কী হচ্ছে, তারা ইলেকশনের ব্যাপারে খুব সন্ত্রাসের বিরুদ্ধে অনেক কথা বলে। যখন তাদের প্রশ্ন করা হয় যে এই যে বিএনপি আগুন দিয়ে মা শিশু ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো, এ ব্যাপারে তাদের মুখ বন্ধ, কোনো কথা বলে না। কাজে এদের ডাবল স্ট্যান্ডার্ড, একসময় এদের নিজেদেরই খেসারত দিতে হবে, এটা হলো বাস্তবতা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি AR তাহসিন জাহান, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে পড়ছি। পাশাপাশি আমি দ্য কনফ্লুয়েন্স ব্লগে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে আছি। আপনি ক্ষমতায় আসার 15 বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এক অসাধারণ নজির গেড়েছে কর্মসংস্থানে নারীদের প্রতি, এবং অংশগ্রহণ বৃদ্ধিতেও এক বিশেষ ভূমিকা পালন করেছে বাংলাদেশ আপনার সরকারের অধীনে। কিন্তু এখনও প্রায় 45% নারী সন্তান জন্মদানের পর কর্মক্ষেত্র থেকে অব্যাহতি নিচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কি ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনা আছে যেখানে বৃহৎ পরিসরে স্বল্প খরচে সরকারি উদ্যোগে ডে কেয়ার সুযোগ সুবিধা প্রদান করা হবে, যেন আর কোনো নারীকে ভবিষ্যতে পেশা জীবনে কোনো বাধার সম্মুখীন না হতে হয়? আমি যখন সরকার গঠন করি 96 সালে, তখনই আমি দেখি যে আমাদের সচিবালয়ে কোনো ডে কেয়ার সেন্টার নেই। সেই সময় আমি সেখানে ডে কেয়ার সেন্টার করে দিই। আর সরকারি পর্যায়ে করতে গেলে তারা প্রজেক্ট আনবে, এই টাকা ওইটা টাকা, নানা ঝামেলা। তখন আমি বলছি কিছু লাগবে না, আমি প্রাইম মিনিস্টার ফান্ডে থেকে টাকা দিয়ে দিচ্ছি, আগে একটা ডে কেয়ার সেন্টার আপনারা করেন। শুধু ডে কেয়ার সেন্টার করা না, সে সময় এমন ছিল যে কিছু গাড়িতে করে, বাসে করে যারা অফিসাররা আসতো বা কর্মচারীরা আসতো, 2 ট্রিপ দেওয়া হতো, সেটা আমি বন্ধ করে দিই।
দিয়ে আমি বিআরটিসির বাস প্লেস করে দিই যে না অ্যাক্টিভ হবে এবং এই যে বাচ্চাদের যে নিয়ে আসবে তার জন্য একটা সিট রিজার্ভ থাকবে, এমনকি সাথে কাজের মেয়েও আনতে পারবে। এবং আমি নিজে টাকা দিয়ে খেলনা টেলনা সব কিছু কিনে ডে কেয়ার সেন্টারটা করে দিই। এখন কিন্তু আমাদের প্রত্যেক প্রজেক্টে আমরা যত প্রজেক্ট পাস করি সব জায়গায় কিন্তু ডে কেয়ার সেন্টারের কথাটা বলা আছে থাকে। এমনকি গার্মেন্টসে যারা কাজ করে প্রত্যেক গার্মেন্টসের যেগুলি উন্নত মানের সব জায়গায় কিন্তু ডে কেয়ার সেন্টার করা হচ্ছে। সেই সাথে সাথে আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে ডে কেয়ার সেন্টারটা কিন্তু আমরা করে দিচ্ছি। সেটা আমাদের একটা নিজেদেরই একটা ছিল পরিকল্পনা, এবং এটা সরকারি হোক বেসরকারি হোক আমার কথাটা হচ্ছে যে সব জায়গায় ডে কেয়ার সেন্টার থাকতে হবে। এখন কিন্তু অনেকগুলি এভাবে করা হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিটা 6 মাস করে দিয়েছি, যেটা ছিল মাত্র 3 মাস। আর কর্মজীবী মায়েদের জন্য আমি আলাদা একটা ভাতা দিয়ে থাকি, তাদেরকে ভাতা দেই, এবং যারা যে মা বুকের দুধ খাওয়ায় তার জন্য আলাদা ভাতা দিই, যেন তার পুষ্টিটা ঠিক থাকে, বাচ্চাও যেন পুষ্টি পায়। এভাবে আমরা কিন্তু সামাজিক নিরাপত্তায় এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি শামীম আহমেদ মৃধা, কাজ করছি পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে। জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে আপনার উন্নত দেশের এই ধরনের যে তারা যে ভুলে যাচ্ছে বা তারা যে দাবিগুলো অর্জনের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করছে না, সে বিষয়ে আপনার কি মতামত? এবং সেক্ষেত্রে আমাদের মতো দেশের যারা আসলে জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশ তাদের আসলে কী ধরনের কাজ করণীয় আছে, এবং আমাদের তরুণ যারা প্রজন্ম আছে বা যারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করছে তাদের জন্য আসলে আপনার উপদেশ কী থাকবে? 2009 সরকার আসার পর COP15-এ আমি যোগ দিয়েছিলাম, এবং সেখানে যে কোর কমিটি ছিল আমি তার মেম্বার ছিলাম। ওখান থেকে আসার পরেই আমরা আমাদের একটা নিজস্ব ট্রাস্ট ফান্ড গঠন করি এবং অ্যাডাপ্টেশন মিটিগেশন প্রোগ্রাম করে সেখানে আমরা অনেকগুলি প্রকল্প নিয়ে আমরা কাজ শুরু করি। সেই সাথে সাথে এবারে আমরা মুজিব বর্ষ উপলক্ষে যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আমরা করেছি, যে এই যে আমরা ড্যামেজ হবে বলছি, এই ড্যামেজটা যাতে না হয় এটাকে আমরা কিভাবে আমাদের প্রসপারিটিতে নিয়ে আসব, আমরা আমাদের উন্নয়নে নিয়ে আসবো সেই চেষ্টা করি। তাছাড়া আমরা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্রোগ্রামও আমরা নিয়েছি, আমরা আইনও করে দিয়েছি, নীতিমালা করে দিয়েছি, বিধিমালা করে দিয়েছি। পাশাপাশি আমরা অনেকগুলি প্রকল্প নিয়েছি, যেমন সমগ্র উপকূলীয় অঞ্চলে সেখানে আমরা সবুজ বেল্ট, গ্রিন বেল্ট মানে সবুজায়ন করা, বৃক্ষরোপণ করা, আর যতগুলি প্রজেক্ট নিই সব জায়গায় আমরা কিন্তু এই বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা থেকে দেশকে রক্ষা করা সেই দিকটা আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। ইতিমধ্যে বহু আইন এবং সবগুলি করে দিয়েই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমি চাইবো যে আমার নিজের দলের একটা প্রোগ্রাম 1984-85 সাল থেকে আমরা করে যাই, সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। সেটা 15ই জুন অর্থাৎ পহেলা আষাঢ় থেকে 3 মাস পর্যন্ত আমাদের দলের এবং সহযোগী দলের যারা আছে প্রত্যেকের উপর নির্দেশ থাকে অন্তত 3টা করে গাছ লাগাবে। এই প্রোগ্রামটা কিন্তু আমাদের নিজেদের, আমাদের অনেকগুলি প্রোগ্রাম কিন্তু নেওয়া আছে এবং নীতিমালা বিধিমালা আইন আমরা পাশ করেছি। তো সেখানে আমি আমাদের তরুণ সমাজকে বলবো প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত, যেটা এখনও আমি সকলকে ডাক দিয়েছি। কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর কোভিড-19-এর অতিমারির পরে আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, আর বিশ্বব্যাপী খাদ্যমন্দা, মুদ্রাস্ফীতি, এগুলি দেখে আমি কিন্তু একটা সিদ্ধান্ত আগে থেকে নিয়েছি যে আমাদের 1 ইঞ্চি জমি খালি থাকবে না। যার যত পতিত জমি আছে সেগুলি চাষ করবে, সেখানে ফসল উৎপাদন হবে, যে যা পারে উৎপাদন করবে, যে যা পারে কিছু খাবার জিনিস তৈরি করবে, যেন আমাদের কারো কাছে হাত পাততে না হয়। আমি করবার আগে সবসময় আমি যখন করি আমার নিজেরটা আগে করে রাখি। যেমন আমার গণভবন কিন্তু রীতিমতো একটা খাবার বাড়ি, আমাদের এখন সবই হয় সেখানে। পাশাপাশি আমার গ্রামের বাড়িতে যত জমি ছিল, পতিত জমি অনেক ছিল আমাদের, সেগুলি সমস্ত পরিষ্কার করে আশেপাশে গ্রামের লোকদেরও সব জমি পরিষ্কার করে আমরা ফসল ফলাচ্ছি। আমি আমাদের যারা যুব সমাজ তাদেরকে বলবো, প্রত্যেকে কারো অফিস আছে, কারো স্কুল আছে, কারো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আর তাছাড়া নিশ্চয়ই নিজের বাড়ি গ্রাম জায়গা আছে, যে যেখানে পারবেন একটা গাছ লাগাবেন। একটা গাছ সেটা যেমন ফলও দেবে, এটা কিন্তু অর্থকারীও ফসলও, আর সেই সাথে সাথে নিজেদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে।
আমাদের যুব সমাজের কাছে এটাই আমার আহ্বান থাকবে যে সকলেই যার যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগাতে হবে, পরিবেশ ঠিক রাখতে হবে, পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে, আর উৎপাদন করতে হবে। আমাদের নিজেদের উৎপাদন নিজেদের করতে হবে, কারোর দিকে যেন আমাদের হাত পেতে চলতে না হয়। হ্যাঁ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। সবসময় আমরা বলি যে আমাদেরকে অনেক প্রমিস করা হয়, কিন্তু যারা আসলে ডেভেলপ হয়ে গেছে এবং যারা সবথেকে বড় এমিটার, যারা সবথেকে বেশি দূষণ করে, তারাই কিন্তু সচেতন না, তারা আবার খবরদারি করে অন্যের উপরে। এই বৈষম্যটা কিন্তু আছে। আসলে ডেভেলপ কান্ট্রিগুলি যারা ধনী দেশ, তারা এগুলি তেমনভাবে খুব একটা মানতেও চায় না। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো যারা ভিকটিম, আসলে বাংলাদেশ তো আমাদের এমিশন নাই, খুব হিসেব করে দেখলে গেলে 0.47, যেটা নামমাত্র, ওটা কোনো এমিশনই না। তারপরেও আমরা কিন্তু সচেতন, কিন্তু এই যে যারা এমিটার, যারা দূষণ করে, তারা কিন্তু এ ব্যাপারে খুব বেশি হয় না। প্রতিশ্রুতি আমরা পাই অনেক, কিন্তু কার্যকর কতটুকু হয় বা কে কতটুকু দেয় সেটাই দেখার বিষয়, সেটাই আমরা দেখতে চাই। বিশেষ করে আমাদের থেকেও সবথেকে খারাপ অবস্থা আছে ছোট ছোট আইল্যান্ডগুলি, ছোট ছোট দেশগুলি। তারা যদি সি লেভেল উঠে যায়, অনেক দেশ তো শেষ হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। তো তাদেরকেও আমরা আমাদের যে অ্যাডাপ্টেশন প্ল্যান বা যা কিছু আছে, আমি কিন্তু তাদেরকে এই ধারণাগুলি দিয়ে এটাই বলি যে যার যার ভৌগোলিক অবস্থানে তাকে নিজেদের প্রোগ্রাম করতে হবে, নিজেরা সেভাবে প্রোগ্রাম করেই এটা কার্যকর করতে হবে। ঠিক আমাদেরটা অনুসরণ করলে হবে না, তাদের মতো করে তাদের করতে হবে। বিশেষ করে যে সিভিএফ কান্ট্রি আমি 2বার চেয়ার ছিলাম, তখন তাদেরকে আমাদের যে ধারণাগুলি সেগুলো আমরা তাদের কাছে দিয়েছি, যে এবং সেই সাথে ওটাও বলে দিয়েছি যে আপনাদের দেশের অবস্থানটা বুঝে আপনাদের নিজেদের দেশের সুরক্ষার ব্যবস্থা করবেন, এবং সেখানে যত রকম সহযোগিতা লাগে আমরা করবো, এবং সেটা আমরা করে যাচ্ছি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্বের শেষ এখানেই। আমরা খুব দ্রুত চলে যাব আমাদের দ্বিতীয় পর্বে, এবং আমাদের দ্বিতীয় পর্বের বিষয়াবলী হচ্ছে তারুণ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ। একইভাবে আমরা প্রশ্ন নিব দর্শকদের কাছ থেকে। ধন্যবাদ প্রাইম মিনিস্টার। আমি হলাম রাকিন আফসার, আমি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। আমরা দেখেছিলাম যে আমাদের যেরকম ডিজিটাল বাংলাদেশ এস্টাবলিশ করার আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং ওইটা অলরেডি আমরা সাকসেসফুলি দেখতে পেলাম। এখন নেক্সট জেনারেশনের জন্য এবং নেক্সট টাইমের জন্য আপনি বলেছেন স্মার্ট বাংলাদেশ। সো স্মার্ট বাংলাদেশ করলে কিন্তু এখানে একটা ডিজিটাল একটা ভালনারেবিলিটিও থাকে, সিকিউরিটি থাকে, হ্যাকিং হয়। তারপর দেখা যায় যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পেজ বলেন বা একটা নর্মাল একটা মানুষের বা সাধারণ জনতার যে সিকিউরিটি পাসওয়ার্ড বলতে পারেন বা প্রোফাইল থাকতে পারে বা ডেটাবেস থাকতে পারে, এগুলো ব্রিচ হচ্ছে। ইভেন আমরা দেখেছি যে নিউজ পোর্টালে আমি যেটা পড়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু এরকম ব্রিচ হয়েছিল, সিকিউরিটি হ্যাকিং হয়েছিল, তারপর ডেটা ব্রিচ হয়েছিল ফ্রম গভর্নমেন্ট সাইটস। আমরা জানতে চাচ্ছিলাম যে নেক্সট জেনারেশনের জন্য এবং নেক্সট ইয়ারের জন্য এটা কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? ধন্যবাদ। আসলে যে কোনো আমরা যেটা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যে বিষয়গুলি, এটা যেমন আমাদের জন্য একটা নতুন ডোর ওপেন করে, সুযোগ সৃষ্টি করে, পাশাপাশি কিন্তু সমস্যাও সৃষ্টি করে, এটা বাস্তবতা। আর হ্যাকিংয়ের ব্যাপারে বলবো, বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা ঘটেছিল, আসলে ওটা ডিজিটালাইজ করার যে সিস্টেমটা করা হয়েছিল ওটা আমাদের সময় না, আমরা আসার আগেই। কারণ এর আগে প্রস্তাব ছিল, প্রস্তাব যখনই আমাকে এই ধরনের কোনো প্রস্তাব দেয় আমরা আগেই জিজ্ঞেস করি এর নিরাপত্তার বিষয়টা কী হবে। কিন্তু যখন এটা করা হলো, এটা বোধহয় তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা শুরু করে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায়, ওখানে কোনো ফায়ারওয়াল করা হয় নাই। এটাই হচ্ছে ওর দুর্বলতা, কোনো ফায়ারওয়াল ছিল না, মানে সিকিউরিটির যে সিস্টেমটা সেটাই ওখানে ছিল না, যার জন্য ওই ঘটনাটা ঘটে যায় এবং এরপর ওটা ধরা পড়ে। সেটাও আবার আমি আমার আইসিটি অ্যাডভাইজারের কাছ থেকেই এই বিষয়গুলি টার্মসগুলি জানতে পারি। ও বললো যে তুমি একটু খোঁজ নাও, ওদের ওখানে এটা করা হয়েছিল। জিজ্ঞেস করলাম, না সেগুলি কোনো ব্যবস্থাই নেয়নি। তো যে কোনো ইস্যুয়ে কিন্তু এই সিকিউরিটির দিকটা নিজেদেরই, যখন আমরা ব্যবহার করব, আমাদের সিকিউরিটিটা ঠিক আছে কি না বা কোন পদ্ধতিতে এটা করা যায়, সেটা নিজেদেরই সতর্ক থাকতে হবে। তার বাইরে আমরা তো একটা সাইবার সিকিউরিটি আইনও করে দিয়েছি। আইন ওই জন্যই করা যে কেউ যদি কোনোভাবে এটাকে অপব্যবহার করে, সাথে সাথে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া যায়, সেটা মাথায় রেখেই কিন্তু আমরা এটা করে দিয়েছি। তবে আমি এটাই বলবো যে সকলেই যখন এটা ব্যবহার করবেন, অবশ্যই তাকে নিজেদেরই, যেমন টেকনোলজি, আমি তো বৃদ্ধ মানুষ, অত তো আর বুঝি না, কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন তারাই তো ভালো বুঝবে, তোমরাই তো বুঝবে
কাজে তোমরাই সেটা দেখবে যে তোমাদের কোনো কাজের সাথে সাথে তুমি সেখানে তোমার বিষয়টাকে সিকিউর করছো কিনা, বা করার জন্য কী কী অ্যাপস ব্যবহার করতে হবে, কী কী পদ্ধতি ব্যবহার করতে হবে, সব প্রত্যেকে নিজেদেরকেই কিন্তু নিজেটা করে নেওয়া দরকার। সেটা করতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে যেটা করার, আমাদের আইসিটি মিনিস্ট্রিতে এভাবে যথেষ্ট সচেতন আমরা করে যাচ্ছি। আর এই সাইবার সিকিউরিটি আইন যেটা আমরা করেছি সেটা কিন্তু এই দিকটা লক্ষ্য রেখেই, যেমন হ্যাকিংটা যে করতে হবে, তারপরেও হ্যাকিং হয়। আসলে মানুষের ব্রেন তো খুব বেশি শার্প, যন্ত্র আর কত পারবে তার সাথে, এটাও একটা বিষয়। তারপরেও আমাদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। ধন্যবাদ। আমি নূর নাহিয়ান। আমি মূলত বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলো নিয়ে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বাংলাদেশের সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য নানান ধরনের কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমার মতো প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আছেন তারা এখন দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন এখনও হচ্ছেন। তো সেই ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে তাদের যে অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূরীকরণের ক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পদক্ষেপ কি হতে পারে? আগামীর প্রয়োজন নাই, এ ব্যাপারে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়ে নিয়েছি। প্রতিটি ক্ষেত্রেই আমাদের যারা প্রতিবন্ধী তাদের চলাফেরা, তাদের ব্যবহার করার জন্য র্যাম্পের ব্যবস্থা অথবা লিফটের ব্যবস্থা, শুধু তাই না এমনকি টয়লেটের ব্যবস্থা, এগুলি কিন্তু এখন নতুন যত প্রজেক্ট যা তৈরি করছি সব ক্ষেত্রে কিন্তু সেটা আমরা করে দিচ্ছি। বিশেষ করে ট্রেনিং দেওয়া, খেলাধুলায় সকলকে সম্পৃক্ত করা, এবং খেলাধুলার সাথে সাথে ট্রেনিংয়ের ব্যবস্থা, খেলাধুলা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটাও আমরা কিন্তু করেছি। আমাদের সংসদ ভবনের কাছে পাশে একটা বিরাট মাঠ, ওটা আমি তৈরি করছি, একটা মিনি স্টেডিয়াম হচ্ছে ওখানে। এটা শুধুমাত্র প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য। এভাবে সাভারে একটা একাডেমি তৈরি করে দিচ্ছি অটিজম এবং যারা মানে ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য। আর একটা ক্রিকেট টিমকে তো আমি একটা স্পেশাল অনুদান দিয়ে ব্যবস্থাই করে দিয়েছি খেলাধুলা। কারণ আমি দেখেছি যখন স্পেশাল অলিম্পিক হয় বা কোথাও আমাদের প্রতিবন্ধী যায়, আমি কিন্তু সব ধরনের সহযোগিতা করি। এবং সবথেকে বিষয়টা হচ্ছে আমাদের সুস্থরা যা না পারে, 71টা ট্রফি নিয়ে আসলো, তার মধ্যে 21টা স্বর্ণ জয় করলো শুধু আমাদের প্রতিবন্ধীরা বিশেষ অলিম্পিকে। তা আমি দেখলাম যে এরাই তো ভালো করে। তারপরে যে ক্রিকেট খেলে, হয়তো চোখে দেখছে না, যে বলটার ভিতরে একটা সাউন্ড থাকে, ওটা দিয়ে ক্রিকেট খেলা বা বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করা, এটা তো মানে ভাবাই যায় না। তো কাজে আমরা কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সচেতন, এবং আমি আসার পর থেকে ব্যবস্থা নিচ্ছি। আর এখন থেকে এই যে আমাদের মেট্রো রেল থেকে শুরু করে আমরা যত স্থাপনা, যত অফিস আদালত, যত ইন্ডাস্ট্রি যা করে যাচ্ছি, প্রত্যেক জায়গায় কিন্তু আমি ব্যবস্থা রেখে দিচ্ছি। ভবিষ্যৎ লাগবে না, আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমি রথি আহমেদ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। বর্তমানে আমরা কারণে অকারণে তরুণদের মধ্যে অনেক ডিপ্রেশন বা অনেক হতাশা দেখতে পাই, কিন্তু আপনি একটা দেশ শাসন করছেন, একটা দেশ পরিচালনা করছেন, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু আমরা কিন্তু আপনার মধ্যে কখনো হতাশাটা দেখতে পাই না। আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে কখনো হতাশা ধরেছে কিনা, বা হতাশা হলে আপনি সেটার সাথে কিভাবে মোকাবেলা করেন, এবং আপনি আমাদের তরুণদেরকে কি পরামর্শ দিবেন যাতে আমরা হতাশা কাটিয়ে উঠতে পারি? এটা ঠিক, আসলে আমি জানি না কেন এখন শুধু আমাদের দেশে না, সব বিশ্বব্যাপী এটা একটা বোধহয় কী ধরনের একটা মানসিক অবস্থা, সব কিছুতেই একটা হতাশা ভাব। কোনো কিছু হলে বলে বোর হয়ে যাচ্ছি, বোরিং হচ্ছে, ইত্যাদি ইত্যাদি শুনি। আমাদের সময় সব ছিল না। আসল কথা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখন যেমন আসলে এটাও ঠিক, ডিজিটাল যুগ, সারাক্ষণ মোবাইল। আমরা যদি 5 জন এক জায়গায় বসি, দেখা গেলো সবার হাতে একটা মোবাইল নিয়ে আমরা বসে আছি, নিজেরা কথা বলতে ভুলে যাচ্ছি। কথা বললে এমনকি ঝগড়াঝাটি করলেও তো হয়, তর্ক বিতর্ক করলেও তো হয়। ওই মোবাইল ফোনের মধ্যে থেকে থেকে মানে বাইরের জগৎটাকে কেমন যেন একটা চাদর দিয়ে ঢেকে ফেলছে, যার জন্যই হতাশাটা হয়। আমরা হতাশ হব না, এই জন্য আসলে যখন যে কাজটা করব আত্মবিশ্বাসের সাথে করব, রাইট অর রং, সঠিক অথবা ভুল, যাই করি নিজের বিশ্বাস নিয়ে করতে হবে। আর নিজের বিশ্বাস নিয়ে করে সেখানে যদি আমি
নাও পারি, সফলও না হই, তবু তো আমি আমার বিশ্বাসে করলাম। তো এই চিন্তাটা মাথায় থাকতে হবে, এবং এই চিন্তা হলে কখনো হতাশ হবে না। এখন তো সামনে যাওয়ার সময়, এখন কেন হতাশা হবে আমাদের তরুণ সমাজে? এটা হতাশা হওয়া ঠিক না। নিজের উপরে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। এটাই আমার সবসময় বলতে হবে যে কথায় কথায় বোর হচ্ছে কেন, তো একটা বই পড়লেই তো হয়। আমাদের এখনও যত কাজ করি, লেখি, এত কিছু করি, কালকেও তো 2টো গল্প পড়ে ফেললাম। ওই যে দেশ ম্যাগাজিন আমাকে দিচ্ছে, তো ওর মধ্যে 2টো গল্প পেলাম, আমি ব্যাস কতক্ষণের মধ্যে পড়ে শেষ করলাম। যেমন আমাদের এখন নির্বাচনী ইশতেহার দিতে হবে, সেটা নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হচ্ছে। সারা সকাল গেলাম আমার এই ইশতেহারের নানা পয়েন্ট সব ঠিকঠাক করতে, রাত্রেবেলা ওটা নিয়ে কাজ, এতগুলি ফাইল দেখলাম। তারপরে একটু সময় পেয়ে মনে করলাম একটু গল্পের বই পড়ে নিই, তো পড়ে নিলাম। আমি মনে করি যে এই যে বই পড়ার অভ্যাস, খেলাধুলার অভ্যাস, একটু এক্সারসাইজ করা, আর বন্ধু বান্ধবকে নিয়ে একটু আড্ডা মারা, গল্প করা, অথবা ভাই বোনের সাথে ঝগড়া করলেও সময়টা কাটে, তখন আর হতাশ হবে না। এটা হলো বাস্তব কথা। তো সেটাই আমি চাইবো যে তোমার হতাশ হবে কেন? এত সুযোগ সুবিধা এখন, আমাদের সময় তো এরকম ছিল না। আমাদের সময় কোথায় ছিল? ধন্যবাদ। এই পর্বটা মাননীয় প্রধানমন্ত্রী আমরা আড্ডা মারব, মজার মজার প্রশ্ন হতে হবে, প্লিজ নো সিরিয়াস কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্নটা আমি করে দিই। আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি আপনি ব্যাডমিন্টন খেলছেন, মাছ ধরছেন। আমি একটু জানতে চাই, আসলে কি আপনি অবসর সময়ে ব্যাডমিন্টন খেলেন, অ্যাটলিস্ট শীতের সময়? একসময় তো খেলতাম, তো এখন বয়স হয়ে গেছে না, খেলতে খেলতে আমার ভয়ও লাগে। টাচ করে পড়ে যদি আবার ঠ্যাং ভেঙে পড়ে থাকি তখন কি হবে? তারপরেও যখন ছেলে মেয়েরা নাতিপুতি সব আসে, তো তার সাথে ধরি, একটু ব্যাডমিন্টনটা ধরি, ভালোই লাগে ওদের সাথে, ছোটোদের সাথে খেলতে তো মজা লাগে। আর মাছ ধরা? বিকেলে সাধারণত যখন বিকেলে প্রোগ্রাম থাকে না, আমরা বিকেলে হাঁটি, 20 মিনিট হাঁটা, তো 20 থেকে আধা ঘন্টার মতো হাঁটি, হেঁটে বাকিটা ওই লেকের পাড়ে বসি ছিপ ফেলে। সময় বেশি পাই না, হয়তো আধা ঘন্টা বা 20 মিনিট 40 মিনিট কখনো সময় থাকে, ওর মধ্যে মাছ টাছ পেলেই ধরে ফেলি। তবে ইদানিং বড় মাছ মাঝখানে একটা খালি বড় মাছ পেলাম, আর বাকি সব দেখি ছোট ছোট মাছই আসে। তা আমাকে কেউ জিজ্ঞেস করলো যে কি মাছ ধরলেন, তা আমি এভাবে বলছি কি এত বড় মাছ, তো ও ভাবছে যে আমাদের বড় মাছ। না, আমি এইটা আমি হাত দেখাচ্ছি এইভাবে, হ্যাঁ, যে এত বড় মাছ, বলছে বিরাট মাছ ধরে ফেলছি। তা বলছে না, এতটুকু ছোট্টটা। তো এইভাবে ধরতে ভালোই লাগে, মাছে খাবার দিই, মাছ আসে, আর আমাদের লেকে বেশ আছে মাছ, আছে মাছ, ভালোই মাছ আছে। আমি বললাম না, গণভবন রীতিমতো আমরা খাবার বাড়ি করে ফেলেছি, সেখানে মাছ চাষ হচ্ছে, মুক্ত চাষও শুরু করেছি। একসময় আমাদের দেশে পিঙ্ক পার্ল তো খুব নাম করা, হ্যাঁ, তো ওটা আস্তে আস্তে একটু হয়ে যাচ্ছিলো, মেঘনা নদীতে বিশেষ করে পিঙ্ক পার্লটা খুব হতো। তারপর ওই সময় থেকে আমি রিসার্চ শুরু করি এবং কাজে লাগাই। এখন কিন্তু অনেকেই মুক্ত চাষ করে বা পুকুরে বা মুক্ত চাষ করে পয়সা কামাচ্ছে এবং ভালোই হচ্ছে। আমাদের বড় সাইজ হয় না, কিন্তু ভালো হচ্ছে। আমরা এরকম কিছু ছোট ছোট মজার মজার প্রশ্ন চাই, মেবি খাওয়া দাওয়া নিয়েও একটু প্রশ্ন চাই। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ইফতেখার আফসান, আমি একজন ইউটিউবার। আমি ফেসবুকে দেখেছিলাম স্পেসিফিকলি আপনি অনেক অনেক ভালো রান্না করেন, অ্যান্ড আমার একটা প্রশ্ন ছিল যে আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন স্পেসিফিকলি। সো আমার একটা প্রশ্ন ছিল, আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা, আর আমি কি রিভিউ করতে পারবো এটা? আরেকটা ছিল, আমি দেখেছিলাম লাইক টাইমস ম্যাগাজিনে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পিপল অ্যাজ ওয়েল অ্যাজ এত রেসপন্সিবিলিটিস। সো আমার জানার ইচ্ছে ছিল যে আপনি কি কখনো, ফর এক্সাম্পল আমি যেমন লিবার্টি আছে, আমি বাইরে যেয়ে খেতে যেতে পারছি যে কোনো একটা রেস্টুরেন্টে, আপনি কি এমন করে বাইরে মেবি কোথাও খেতে যেতে পারেন নাকি, মানে অর ডু ইউ এটা মানে নো? ও আপনি কি ওটা মিস করেন? আসলে আমাদের এই সিকিউরিটির নামে বন্দি করে রাখে। আমি তো বলতে পারবো না ঢাকায় কোনো একটা ভালো রেস্টুরেন্ট আছে বা কোথাও যেতে পারছি বা কোথাও খেতে পারছি, এমনকি বাইরে গেলেও একই অবস্থা দাঁড়ায়। ওই নিরাপত্তা বলে বলে সব আটকে দেয়, এটাই সমস্যা। আর রান্নার ব্যাপারে বলবো, হ্যাঁ আমি রান্না করি, কারণ আমার ছেলে মেয়ে নাতিরা খুব পছন্দ করে।
তারা আমি যাই রান্ধি ওদের কাছে ভালো লাগে, তো সেই জন্য আমিও চেষ্টা করি একটু রান্না করতে। আসলে বাচ্চারা যখন আসে তখন তাদের জন্য রান্না করি, মোরগ পোলাও রান্না করি, আবার মাছ করি, তারপর মাঝে মাঝে যেমন ইটালিয়ান কিছু পিৎজা, ল্যাজানিয়া অথবা রেবোলি সেগুলো করি। আর সবথেকে খারাপ একটা ছিল, আমি একবার খুব চেষ্টা করলাম, আমার ছোট বৌমা মানে আমার ছোট বোনের ছেলের বউ, ও খুব মোজারেলা চিজ পছন্দ করে, তো আমি ঠিক আছে তোমার জন্য আমি মোজারেলা চিজ বানাবো। আমি সব মানে ওটা একটু তৈরি করে একটু ভিজিয়ে রেখে দিতে হয় ফ্রিজ দিয়ে, আমি রেখে তা বেমালুম ভুলেই গেলাম যে ওটা রেখে দিয়েছি। অনেকদিন পরে মানে হঠাৎ আমার ছোটো বোনটা যখন আসলো ওটা বের করে দেখে যে ওটা পুরো ফাঙ্গাস পরে নষ্ট হয়ে গেছে। বলছে তুমি যে এটা রেখে দিচ্ছো তো মনে নেই আমার, আমি একদম ভুলেই গেছি। সেটাই ছিল আমার সবথেকে খারাপ দিন, যে আমি আর ওটা বানাতে পারলাম না। আমি আর এটা চেষ্টাই করবো না, যা যে এরকম কিছু কিছু হয়ে যায়। আর রান্নার ব্যাপারে আমার খুব ভালো লাগে রাঁধতে। আর তাছাড়া যখন মানে আমার একটা নাতনি ছোট্ট, সে আমাকে হুকুম দিত তুমি রান্না করবা। আবার ওটা যে আমার ছোট বোনের ছেলে, ওর ছেলে ববির ছেলে, বলছে তুমি রান্না করবে। আবার সে বলে অনেক সময় আমার কোলে চড়ে বসে বলে ও শিখবে। কাজে ওই যে ডটার স্টাইলে আছে দুইজন বসে, প্রত্যেকটা জিজ্ঞেস করছে কী দিলা এখন কী দিলা এখন, মানে তাদের প্রশ্নের উত্তর দিতে হয়। তো যাই হোক আমার ভালো লাগে, কারণ সারাক্ষণ এই ফাইল আর কাজ আর পড়াশোনা, এত পড়াশোনা করতে হয়। আগে যদি জানতাম, স্কুলে থাকতে যদি এত পড়তাম তো প্রত্যেকবার ফার্স্ট হতাম, কিন্তু তখন এত পড়ি নাই। এই বৃদ্ধ বয়সে এসে শুধু পড়তে হয়, এটাই সবচেয়ে কষ্টের। গল্পের বই পড়তে ভালো লাগে বা ম্যাগাজিন পড়তে ভালো লাগে, কিন্তু এই ফাইলের বয়সে রিপোর্ট এটা সেটা সব দেখো, পড়ো, করো, মন্তব্য দাও, আবার কারেকশন করো, অনেক ঝামেলা। আগে 2007 বন্দী ছিলাম, 85 সালে বন্দী ছিলাম, তারপরে 87 সালে অনেকবারই বন্দী ছিলাম আমি। তো 2007 যখন বন্দী, তা মনে হয় যেন তখন একটা ছোট জেলে, এখন একটা বড় জেলে। আসসালামু আলাইকুম অনারেবল প্রাইম মিনিস্টার। আমার নাম মারিয়া, আর আমরা শেওয়ার এন্ড মারিয়া। আমার সুন্দর স্বামী আর আমি লাইফস্টাইল আর ট্রাভেল ভিডিও বানাই। আমার বাংলাদেশে আমার ছুটি খুব এনজয় করছি, আর বাংলাদেশে গ্রাম অনেক ভালো লাগছে। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে অনারেবল প্রাইম মিনিস্টার, আপনি কি কখনো গ্রামে থাকতেন, আর ইফ সো কেমন আপনার এক্সপিরিয়েন্স ছিল? আসলে আমার জন্ম গ্রামে, আমাদের গ্রাম টুঙ্গিপাড়া, সেখানে দুটো নদী, মধুমতি নদী এবং বাইগান নদীর কূলে। ঢাকা থেকে যেতে প্রায় 22 থেকে 24 ঘন্টা লাগতো স্টিমারে। অবশ্য স্টিমারে যাওয়াটাও খুব মজার ছিল। তা আমার যখন জন্ম হয় গ্রামেই জন্ম হয়, এবং আমি প্রায় 8 বছর বয়স পর্যন্ত গ্রামেই ছিলাম আমার দাদা দাদির সাথে। কারণ আমার বাবা রাজনীতি করতে যেয়ে বারবার জেলে, আর তিনি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হয়ে যখন ভাষা আন্দোলন শুরু করেন, তারপরে জেলে যান অনেক দিন, প্রায় 2.5 বছর জেলে ছিলেন। কাজেই আমরা গ্রামেই ছিলাম। 54 সালে ঢাকায় আসি, কিন্তু ঢাকায় আসলেও প্রত্যেক স্কুল ছুটিতে আমরা গ্রামে যাব। এটা তখন আমাদের বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, ওই পুকুরের পানি বা খালের পানি ব্যবহার করতে হতো, ওতে আমাদের কোনো দুঃখ ছিল না, ওটাই আমাদের মজা ছিল। কাজেই গ্রামে সব থেকে ভালো লাগে, এখনও আমার ভালো লাগে। আর আমি সবসময় মনে করি, আমি কিন্তু ঢাকা শহরে আমার কোনো বাড়ি টাড়ি কিছু নাই, আমি করিনি, কারণ আমি গ্রামেই থাকবো। আর এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাবো। গ্রামে খুব মজা, এই যে আম টাম পেড়ে খাওয়া, শীতকালে বড়ই, কচি কচি তেঁতুল। এখন তো অবশ্য বুড়ো হয়ে গেছে, এগুলি খেতে পারি না, কিন্তু একসময় তো ওইগুলি খেতে ছুটতাম। বইচি বাগানে যে ছিঁড়ে ওগুলি বইচি খাওয়ার একটা খুব মজা আছে। ওটা শক্তটা ভালো লাগে না, ওটা পেরে ওই হাত দিয়ে ডলে ডলে নরম করতে হয়, তারপর খেতে মজা। তো এরকম বহু মানে কিছু সেই গ্রামের স্মৃতি, আমার গ্রামেই ভালো লাগে।
মাননীয় প্রধানমন্ত্রী নমস্কার, আমি নবনীতা চক্রবর্তী, প্রভাষক, বাংলা ভাষা ও সাহিত্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো, আপনি এত ব্যস্ত থাকেন, রাষ্ট্র পরিচালনা সহ নানান রকমের কাজ করেন, আবার বাড়িতে গিয়েও আপনি আপনার পরিবারদের সাথে চমৎকার সময় কাটান, যেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাই। এই যে কাজগুলো করেন, এই যে সময়ের যে ব্যবস্থাপনাটা, সেটা কিভাবে করেন, কোন ম্যাজিকে করেন, আসলে এটা জাদুমন্ত্র কি? ম্যাজিক কিছু নেই, কথা হচ্ছে সময় করে নেওয়া, আর কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু এভাবে সময় করে নিতে হয়। হ্যাঁ, ব্যস্ত খুবই থাকতে হয়, কারণ বাংলাদেশের মতো একটি জায়গা যেখানে আমার 17 কোটি মানুষ, আমার তো 17 কোটি মানুষের দায়িত্ব নিতে হয়, তারপরে এত ডেভেলপমেন্টের কাজ আমরা হাতে নিয়েছি, সেগুলি করতে হবে। সেটা ছাড়াও আমার নিজের একটা রাজনৈতিক দল আছে, বাংলাদেশের সবথেকে সুসংগঠিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমাদের অনেক সহযোগী সংগঠন। এই যে সহযোগী সংগঠন সবগুলি প্রত্যেকে আমার সকলের সঙ্গে একটা যোগাযোগ থাকে। এই ফাঁকে ফাঁকে সকলের কথা, কেউ অসুখ বিসুখ, বিয়ে শাদী, যার যা কিছু আছে সেগুলো আমাকে খোঁজ রাখতে হয়, যাতে যতটুকু পারি সহযোগিতা করে যাচ্ছি। আর তাছাড়া যদি একটা সুন্দর পরিবেশ থাকতো, এই যে এখন যেমন সারাক্ষণ একটা টেনশনে থাকতে হয়, জ্বালাও পোড়াও, আচ্ছা যে ইলেকশন করবো না বাবা, করো না। সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে বা সমস্ত সম্পত্তি পুড়িয়ে, এটা আবার কোন ধরনের খেলা? আমরাও রাজনীতি করে এসেছি, আজকে থেকে না, আমি আমার স্কুল জীবন থেকেই কিন্তু মিছিল মিটিংয়ে অংশ নিই, সেই 64 সাল থেকে। স্কুলের দেয়াল টপকে তারপরে চলে যেতাম মিছিলে, কিন্তু এই ধরনের দেখি নাই যে আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারা বা এভাবে জাতীয় সম্পদ ধ্বংস করা। কিন্তু এখন এই সবগুলি যে করে, তাদের চিকিৎসার ব্যবস্থা আমি করে যাচ্ছি, সব বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা হচ্ছে, বা যেখানে চিকিৎসা হচ্ছে, আবার পরিবারগুলিকে সহযোগিতা করতে হয়। তো সেগুলো করার ফাঁকে ফাঁকে আবার নিজেদের, যদিও আবার এখন তো নাতিপুতিরা অনেক বড় হয়ে গেছে, ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, তারা তাদেরটা যার যার মতো নিজেরা করে খায়। তারপরেও এর মাঝে চেষ্টা করি যতটুকু সময় পাই যে আসে। সবথেকে খারাপ লাগে যে কোভিডের সময় আসলে সবথেকে খারাপ সময় গেছে, কারণ সেই সময় তো কারোর সাথে মেশার উপায় ছিল না, ওই ফোন আর ভিডিও কনফারেন্সিং এটাই ছিল। তো এখন একটু আস্তে আস্তে মানে সময় এসছে, আর এখন তো নির্বাচনী কাজেও ব্যস্ত থাকতে হচ্ছে, সেটাই সময় করে নিতে হবে। নিজের ইচ্ছা শক্তি, আমি সবসময় একটা কথা বলবো সকলের জন্য, আমাদের বিশেষ করে তরুণ সমাজকে, সবথেকে বড় কথা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের উপরে একটা বিশ্বাস থাকে। আমরা এই পর্বটা এখানেই শেষ করছি, কিন্তু এর পরের পর্বটাও কিন্তু বেশ মজার। প্রশ্নটা হবে, আপনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে সব থেকে বড় সমস্যা আপনার কি মনে হয় এবং কিভাবে ওটার সমাধান করতেন দ্রুত? আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, শুভ অপরাহ্ন। আমার নাম শুভাশিস ভৌমিক, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর পাশাপাশি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি, প্লাস সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট রেডি করছি। সো আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমার মনে হয় সবার আগে যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করতাম, সেটা হচ্ছে, আপনি একটু আগে বলেছেন যে আমাদের দেশের তরুণ তরুণীরা অনেক প্রতিভাবান, অনেক মেধাবী, কিন্তু দেখা যাচ্ছে এদের বেশিরভাগই পড়াশোনার জন্য বা বিভিন্ন জন্য দেশের বাইরে চলে যাচ্ছে এবং ব্রেন ড্রেন হচ্ছে। সো আমি প্রথমে যেটা করতাম, এই মেধাবীদেরকে ধরে রাখার জন্য আমি ইনসেন্টিভ ব্যবস্থা করে দিতাম, এবং এদের জন্য এমন কিছু ইনসেন্টিভ রাখতাম যারা দেশে এসে কাজ করলে, ভালো কাজ করলে এর একটা বেশ বড় রকমের বেনিফিট পেত এবং দেশে থাকতো এবং দেশের উন্নয়নে হেল্প করতো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাদিয়া রোশনি সূচনা, আমি একজন উপস্থাপক এবং পাশাপাশি আমি একজন শিক্ষার্থী, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম নিয়ে আমি পড়াশোনা করছি। আমি যখন প্রধানমন্ত্রী হবার যদি কখনো সুযোগ পাই বা নীতি নির্ধারক হবার সুযোগ পাই, আমি প্রথম এই সমস্যাটি সমাধান করব, যাতে অন্যান্য সাধারণ মানুষের সাথে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সবখানে অগ্রাধিকার পায় এবং তাদেরকে কখনো প্রত্যন্ত এলাকা থেকে ঢাকা শহরে না আসতে হয়। তারা যাতে প্রত্যেকটা জায়গায়, উপজেলা পর্যায় থেকে শুরু করে গ্রাম, নগর, সবখানে তাদের সকল সুবিধা তারা নিশ্চিত করতে পারে। আমি আরিয়ান আরিফ, আমি মজার স্কুল নামে একটা প্রতিষ্ঠান পরিচালনা করি। আপনি 2017 সালে বলেছিলেন যে কোনো শিশুই পথে থাকবে না, তারা আমাদেরই সন্তান, তাদের পুনর্বাসন থেকে সকল সহযোগিতা সরকার পক্ষ থেকে করা হবে। এই পথ শিশুদের জন্য প্রতি বছর একটা ভালো অ্যামাউন্ট বরাদ্দ থাকে, আমরা মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি, কিন্তু সেটা প্রপারভাবে খরচ হয় না। সো আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তাহলে আমি যে জিনিসটা করতে চেষ্টা করতাম, এই পথ শিশুদের জন্য
এই যে টাকাটা যেটা বরাদ্দ আছে মন্ত্রণালয়ে সেটা যথাযথভাবে এমন একটা প্ল্যানিং করতাম যে 5-10 বছর পরেও নিখুঁতভাবে চলবে, এবং আমি এমন একটা রিপোর্টিং সিস্টেম করতাম যে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আমাকে ওই রিপোর্ট দিতে বাধ্য থাকতো যে এই 10 বছরে কি ধরনের ইমপ্রুভমেন্ট এই পথ শিশুদের জীবনে এসেছে এবং তারা মূল স্রোতে কতটুকু যুক্ত হয়েছে এবং দেশের যে বোঝা হতো সে কিভাবে সম্পদে পরিণত হয়েছে। আমি সত্যি ধন্যবাদ জানাই যে আমাদের অনেক প্রধানমন্ত্রী হবার মতো যোগ্য ছেলে মেয়ে এখানে আছে। আর এই যে চিন্তাটা, মানুষকে নিয়ে চিন্তা, তারপরে যে প্রতিভা ধরে রাখার কথা, এখানে সাধারণ মানুষের সাথে মেশা এবং তাদের সুখ দুঃখের সাথী হওয়া বা তাদেরকে সহযোগিতা করা, বা শিশুদের কথা, এমনকি চাকরির ক্ষেত্রেও যে এসএসসি পর থেকে যে ট্রেনিংয়ের ব্যবস্থা, আর এখানে পথ শিশুদের বিষয়টা, আমি মনে করি এগুলি সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি নোট করে নিলাম, তবে এর মধ্যে অনেকগুলি কিন্তু আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। আর আমি কিন্তু এই যেটা বলে যে ব্রেন ড্রেন, এটা আমি বিশ্বাস করি না, কারণ আমরা তো কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠাই এবং অনেকেই কিন্তু বাইরের কাজ কিছু ট্রেনিং নিয়ে আবার ফেরত আসে। আমি এখন অনেক তরুণ সমাজকে দেখি তারা ফিরে আসছে দেশে, যেটা আসলে ভালোই হয়। একবার বাইরে গেলে না মনটাও বড় হয়ে যায়, অনেক কিছু জানার সুযোগ পায়। কাজে বাইরে যাওয়াটা বন্ধ হোক সেটা আমি চাই না, কিন্তু তাদের যে ভিতরের যে মেধাটা সেটা তারা, এখন তো ডিজিটাল সিস্টেম, বাইরে বসেও কাজে লাগাতে পারে, সেটা তারা করবে। আর আমাদের তো 17 কোটি মানুষের দেশ, আর তরুণ সমাজ বেশি, কত আমরা এখানে তাদেরকে মানে কাজের সুযোগ দিতে পারি, নিজেরা যে যেভাবে করতে পারে সেটাই আমাদের হবে। আর পথ শিশুদের জন্য ইতিমধ্যে আমরা কিন্তু ট্রেনিং না, সাথে সাথে ওদের এখন শিক্ষার একটা কারিকুলাম আমরা পরিবর্তন নিয়ে আসছি। এবার ছোট থেকেই হাতে কলমে তাদেরকে শিক্ষা দিয়ে দেব, যেন তারা যে কোনো ক্ষেত্রে কাজের জন্য যেন যেতে পারে। অর্থাৎ এই যে মানে কারিগরি শিক্ষাটা, ভোকেশনাল শিক্ষা ছোটোবেলা থেকে, এবং তাদের ভিতরে যে মানে একটা মেধা আছে, যে ক্রিয়েটিভিটিটা আছে, সেটা যেন প্রকাশ করতে পারে, সেটার দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের কারিকুলাম আমরা অনেক পরিবর্তন করে নিয়ে আসছি এবং সহজ করে দিচ্ছি। তারপরে যে যেখানে যেতে চায়, যেভাবে কাজ করতে চায় তারা করবে। কেউ উচ্চশিক্ষা করলে তারও সুযোগ থাকবে, আবার কেউ যদি শুরু থেকেই কিছু মানে অন্য ধরনের ট্রেনিং নিয়ে কাজ করতে চায় জীবন জীবিকার জন্য, সেটাও করতে পারবে, সেটাও আমি করবো। তা আমার খুব ভালো লাগলো যে আমি দেখলাম কেউ পথ শিশুদের খাওয়াচ্ছে, কেউ সাধারণ মানুষকে খাওয়াচ্ছেন, কেউ ট্রেনিং দেওয়াচ্ছেন, কেউ যারা প্রতিবন্ধী বা ডিসেবল তাদের জন্য কাজ করছেন। সেটা একটা, আমি বলি একটা মহৎ উদ্দেশ্য। তবে এখন কিন্তু অটিস্টিক বা যারা প্রতিবন্ধী তারা কিন্তু যাতে সকলের সাথে মিশতে পারে, আগের মতো বাবা মাকে আর তাদেরকে লুকিয়ে রাখতে হয় না, তারা কিন্তু এখন সমাজে একটা স্থান পেয়েছে, সে ব্যবস্থাটা কিন্তু হচ্ছে। মানসিকতা আরও পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি, কারণ এই ধরনের যুব সমাজের কাছে যখন এই চিন্তা থাকে তখন সমাজে একটা ভালো পরিবর্তন আসবে, এটা আমার বিশ্বাস। আজকের যে প্রজন্মরা আছে তারাই তো আগামী দিনে হাল ধরতে হবে, এ দেশ চালাতে হবে। আমার সেটাই এখন চিন্তা যে এই যে উন্নয়নটা দিন রাত পরিশ্রম করে গেলাম, বাংলাদেশটাকে তো একটা ধাপে নিয়ে এসেছি, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে এখন মর্যাদা পেয়েছি, সেটাকে আমাদের কার্যকর করে উন্নত দেশ হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তার জন্য যে প্রস্তুতিটা, মানসিক শক্তিটা এবং জ্ঞানের যে দক্ষতা, সেটাই আমাদের প্রয়োজন। তা আমি মনে করি যে আমাদের তরুণ সমাজকে এখন থেকেই নিজেদের প্রস্তুতি নিতে হবে যে হ্যাঁ ঠিকই তো, যখনই খালি প্রধানমন্ত্রী হওয়াটা তো না, দেশের জন্য কি করা যাবে, মানুষের জন্য কি করা যাবে, সেটা হচ্ছে বড় কথা। সেই চিন্তাটা থাকলে প্রত্যেকে যার যার জায়গায় যদি আমরা যার যার দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু এই দেশ আর পিছনে ফিরবে না, দেশ এগিয়েই যাবে। কারণ একটা কথা সকলকে মনে রাখতে হবে যে আমাদের স্বাধীনতাটা অনেক সংগ্রামের পথ বেয়ে, অনেক রক্ত দিয়ে আমরা অর্জন করেছি। এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা একটি জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি। কাজে এই জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করে চলতে হবে, সম্মান নিয়ে চলতে হবে, যে সম্মানটা ইতিমধ্যে আমরা কিন্তু অর্জন করতে পেরেছি। এই সীমিত সম্পদ দিয়েই আজকে বাংলাদেশকে কিন্তু কেউ আর মানে অবহেলা করতে পারে না, বরং উন্নয়নের রোল মডেল বলে। কিন্তু এই ধারাটা অব্যাহত রাখতে হবে, আর সেটা আমি তরুণ প্রজন্মের কাছেই এই দায়িত্বটা দিয়ে দিচ্ছি
যে আজকে তোমরাই ভবিষ্যৎ, তোমরাই করবে এবং তোমরা পারবে। পারবে না বলো? পারবে? বলো আমরা পারবো। আমরা পারবো। স্যালুট। আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সিআরআইকে ধন্যবাদ এমন একটা সফল অনুষ্ঠান করার জন্য, ভেনিউ অর্গানাইজার্সদেরকে ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ। জয় বাংলা। জয় জয় বঙ্গবন্ধু।